আহ, ধরুন কোনো বিশাল একটা জনবসতি বা আস্ত একটা সাম্রাজ্য যখন হারিয়ে যায়, তখন ইতিহাসের পাতায় আমরা সাধারণত কি দেখি? যুদ্ধ বা কোনো মহামারী বা ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগের কথা, তাই তো? হ্যাঁ, একদম। মানে একটা ধ্বংসস্তূপ তো অন্তত থাকবে, বা গণকবর টাইপের কিছু একটা পাওয়া যাবে। ঠিক। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে তিব্বতের ওই ঘুগে সাম্রাজ্যের গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা, এটা একেবারেই অন্যরকম। মানে দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করা যেতে পারে। তিব্বতের বরফে ঢাকা এক রুক্ষ প্রান্তর, সেখানে টিকে থাকাই তো একটা অসাধ্য সাধন। হ্যাঁ, খুব বৈরী পরিবেশ। আর ঠিক সেখানেই ঘুগে সাম্রাজ্যের প্রায় 1,00,000 মানুষ, মানে ভাবা যায়, 1,00,000 মানুষ অত্যন্ত উন্নত এক সভ্যতা গড়ে তুলেছিল। তারপর হঠাৎ এক রাতে হুম এই পুরো 1,00,000 মানুষ কোনো চিহ্ন না রেখেই স্রেফ হাওয়া হয়ে গেল। সিরিয়াসলি? বিষয়টা আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে একটা অমীমাংসিত রহস্য। মানে কোনো ধ্বংসযজ্ঞ নেই, রক্তের কোনো দাগ নেই, তারা যেন বাতাসে মিলিয়ে গেল। একদম। পেছনে পড়ে রইল শুধু তাদের তৈরি কিছু বিশাল ওই গোলকধাঁধার মতো সুড়ঙ্গ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সুড়ঙ্গগুলো সোজা নির্দেশ করছে একটা নির্দিষ্ট জায়গার দিকে, কৈলাস পর্বত। আর কৈলাস পর্বতকেই তো বহু প্রাচীন গ্রন্থে একটা হারানো পৃথিবীর প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করা হয়েছে, সোমভালা। হ্যাঁ, সোমভালা। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই প্রাচীন রহস্যের একদম কেন্দ্রবিন্দুতে প্রবেশ করতে যাচ্ছি। মানে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল এই সোমভালা। আমাদের হাতে থাকা উৎসগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু প্রাচীন বৌদ্ধ ও হিন্দু ধর্মগ্রন্থ, ঐতিহাসিক নথি আর আধুনিক ভৌগোলিক গবেষণার কিছু চাঞ্চল্যকর তথ্য। হুম, এই তথ্যগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং। তো আচ্ছা, বিষয়টা একটু খোলসা করে দেখা যাক। আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যটা একেবারেই পরিষ্কার। সম্ভালাকে ঘিরে যে প্রচলিত দাবিগুলো আছে, যেমন তাদের উন্নত প্রযুক্তি, টেলিপ্যাথি, চিন্তামণি পাথর আর হিমালয়ের ওই অজানা উপত্যকাগুলো, এর পেছনে সত্যতা আসলে কতটা? গুগে সাম্রাজ্যের এই গায়েব হয়ে যাওয়ার ঘটনা থেকেই তো একটা কৌতূহল তৈরি হয় যে প্রাচীন গ্রন্থগুলো আসলে এই ধরনের গুপ্তস্থান সম্পর্কে ঠিক বলে। যদি আমরা একটু বড় পরিসরে চিন্তা করি, তাহলে ধর্মগ্রন্থগুলোর দিকে তাকালে বেশ কিছু চমকপ্রদ সমান্তরাল কাহিনী পাওয়া যায়। তিব্বতী বৌদ্ধ ধর্মের অত্যন্ত গুপ্ত একটি টেক্সট আছে, কালচক্রতন্ত্র। আচ্ছা, কালচক্রতন্ত্র। হ্যাঁ, এই তন্ত্র মূলত সময় এবং চেতনার চক্র নিয়ে কাজ করে। এই গ্রন্থ অনুযায়ী ১৫৯ খ্রিস্টপূর্বাব্দে সোমভালার কাহিনীর সূত্রপাত ঘটে। তৎকালীন রাজা মঞ্জুশ্রী কীর্তি যখন তার রাজ্যের সবাইকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করার সিদ্ধান্ত নিলেন, তখন সূর্য উপাসক প্রায় ২০,০০০ মানুষ সেটা মানতে অস্বীকার করে। ২০,০০০ মানুষ? হ্যাঁ, ২০,০০০। তারা কেবল রাজ্য ছেড়েই যায়নি, তারা তাদের পবিত্র গ্রন্থ, মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানের সরঞ্জাম আর নিজেদের যাবতীয় জ্ঞান সাথে নিয়ে হিমালয়ের গভীরতম এবং দুর্গম এক অঞ্চলে চলে যায়। আর সেখানে গিয়েই তারা প্রতিষ্ঠা করে সম্ভালা। ও, মানে সবকিছু সাথে করে নিয়ে গিয়েছিল। একদম। গ্রন্থে আরও বলা আছে, সম্ভালার প্রথম রাজা সুচন্দ্র সেখানে একটি ৯ তলা স্ফটিক পর্বত বা ক্রিস্টাল মাউন্টেন নির্মাণ করেছিলেন। এই ২০,০০০ মানুষের পুরো জ্ঞানভাণ্ডার নিয়ে চলে যাওয়ার বিষয়টা কিন্তু দারুণ কৌতূহল উদ্দীপক। আধুনিক যুগে আমরা যাকে ব্রেন ড্রেন বা বুদ্ধিবৃত্তিক অভিপ্রায়ন বলে থাকি, হুম। এটা তো অনেকটাই সেরকম শোনাচ্ছে। হ্যাঁ, অনেকটাই সেরকম। মানে একটি সমাজের সবচেয়ে মেধাবী অংশ নিজেদের জ্ঞান ও প্রযুক্তি নিয়ে স্বেচ্ছায় বাকি পৃথিবী থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। এই সমান্তরাল কাহিনীগুলো কি আসলেই নির্দেশ করে যে প্রাচীনকালে কোনো একটি অত্যন্ত উন্নত সভ্যতা স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? এখানে বিষয়টা শুধু বুদ্ধিবৃত্তিক অভিপ্রায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ছিল একটি আদর্শিক কোয়ারেন্টাইন বা বিচ্ছিন্নকরণ। আদর্শিক কোয়ারেন্টিন, রাইট? হ্যাঁ, তারা শুধু মেধা সরিয়ে নেয়নি, তারা আসলে চেয়েছিল বিশৃঙ্খল পৃথিবী থেকে তাদের আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক জ্ঞানকে সুরক্ষিত রাখতে। আর সবচেয়ে বড় কথা, এটা শুধু বৌদ্ধ ধর্মেই নয়, হিন্দু ধর্মগ্রন্থগুলোতেও সম্ভালার এই একই ধরনের তাৎপর্য দেখা যায়। তাই নাকি? হিন্দু ধর্মেও সম্ভালার কথা আছে? হ্যাঁ, তো বিষ্ণু পুরাণ, কালকি পুরাণ, এমনকি মহাভারত অনুযায়ী
শম্ভালা হল এমন এক জায়গা যেখানে কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর দশম অবতার মানে কালকি আবির্ভূত হবেন। আচ্ছা আচ্ছা, কালকি অবতারের জন্মস্থান সম্ভালা। একদম। যখন পৃথিবীতে চরম অধর্ম নেমে আসবে তখন এই সম্ভালা থেকেই নতুন যুগের সূচনা হবে। মহাভারতে এমনকি এও বলা হয়েছে যে অমর যোদ্ধা অশ্বত্থামা আজও এই সম্ভালাতেই একাকী বসবাস করছেন। ওয়েট, অশ্বত্থামা, যিনি অভিশপ্ত ছিলেন? শিবে আশীর্বাদ পুষ্ট এবং অভিশপ্ত অশ্বত্থামা। অর্থাৎ এই গ্রন্থগুলোতে সম্ভালাকে নিছক কোনো ভৌগোলিক শহর বলা হয়নি। একে বলা হয়েছে চরম বিশৃঙ্খলার ভেতরে টিকে থাকা আধ্যাত্মিক বিশুদ্ধতা এবং উন্নত সভ্যতার একটি অভয়াশ্রম। এই অভয়াশ্রমের ধারণা থেকেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জন্ম হয়। যদি এই চরম মেধাবী সমাজটি ২০০০ বা তারও বেশি সময় ধরে নিজেদের বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে, তবে ওই বদ্ধ দরজার উপাসে তারা কি ধরনের সভ্যতা গড়ে তুলেছিল? সেটাই তো সবচেয়ে বড় কৌতূহল। আর আমাদের হাতে থাকা উৎসগুলো অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করছে। বলা হচ্ছে এই সভ্যতা কেবল ধ্যানেই মগ্ন ছিল না, প্রযুক্তিগত দিক থেকেও তারা ছিল আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি উন্নত। তাদের এই প্রযুক্তি এবং টেলিপ্যাথির বর্ণনা আধুনিক কল্পবিজ্ঞানকেও যেন হার মানায়। প্রাচীন গ্রন্থগুলোতে তাদের যে ক্ষমতাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে তা সত্যি বিস্ময়কর। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা টেলিপ্যাথি এবং টেলিকাইনেসিসের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারত, বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারত। টেলিকাইনেসিস মানে স্পর্শ না করেই জিনিসপত্র সরানো। ঠিক তাই। আর তাদের কাছে নাকি সময় ভ্রমণের বা টাইম ট্রাভেলের ধারণাও ছিল। আরও আশ্চর্যের ব্যাপার হল পাণ্ডুলিপিগুলোতে এমন সব বিমানের বা উড্ডয়নশীল যানের উল্লেখ রয়েছে যাকে আধুনিক গবেষকরা ভিন গ্রহের যান বা ইউএফওর সাথে তুলনা করেন। ইউএফও? প্রাচীন গ্রন্থে ইউএফওর কথা বলা আছে? দাবি করা হয় যে এই যানগুলো দিয়ে তারা আন্তঃগ্রহ বা মহাকাশ ভ্রমণ করতে পারত। শুধু তাই নয়, কোষ পুনরুৎপাদন বা সেলুলার রিজেনারেশনের মাধ্যমে তারা নাকি হাজার হাজার বছর বেঁচে থাকার সক্ষমতা অর্জন করেছিল। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমি ঠিক এখানে একটু ভিন্নভাবে চিন্তা করতে চাই। এই যে তথাকথিত প্রযুক্তির কথা বলা হচ্ছে, এগুলো কি সত্যি নাটবল্টু দিয়ে তৈরি কোনো ফিজিক্যাল মেশিন ছিল, নাকি এগুলো ছিল অত্যন্ত গভীর কোনো আধ্যাত্মিক রূপক? আচ্ছা, আপনি রূপক অর্থের কথা বলছেন। হ্যাঁ, যেমন ধরুন এই আন্তঃগ্রহ ভ্রমণ, এটা কি আক্ষরিক অর্থে স্পেসএক্সের মতো কোনো রকেটে চেপে মহাকাশে যাওয়া, নাকি এটি অ্যাস্ট্রাল প্রজেকশন বা গভীর ধ্যানের মাধ্যমে মানুষের আত্মার বা চেতনার মহাবিশ্ব ভ্রমণ? প্রাচীন মানুষেরা হয়তো চেতনার এই উচ্চতর স্তরকে বোঝানোর জন্য সেই সময়কার মতো করে একটা ভাষা ব্যবহার করেছিল, যাকে আজ আমরা ভুল করে হয়তো লোহালক্করের মেশিন ভাবছি। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল আপনার এই যুক্তিটি অত্যন্ত প্রাসঙ্গিক। এর একটা গভীর মনস্তাত্ত্বিক ভিত্তি আছে। প্রাচীন গ্রন্থে যখন বিমান বা রথের কথা বলা হয় তখন হয়তো তা কোনো ধাতব বস্তুকে নয়, বরং মানব চেতনার বাহনকে বা ভেহিকল অফ কনসিয়াসনেসকে বোঝানো হয়েছিল। ভেহিকল অফ কনসিয়াসনেস, রাইট? টেলিপ্যাথি হয়তো কোনো টেকনোলজিক্যাল গ্যাজেট নয়, বরং গভীর ধ্যানের মাধ্যমে মস্তিষ্কের এমন একটি ফ্রিকোয়েন্সি যেখানে শব্দ ছাড়া কেবল চিন্তার মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব। যোগব্যায়াম এবং প্রাচীন আয়ুর্বেদের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের যে প্রাচীন বিজ্ঞান তা শরীরের কোষের ক্ষয় রোধ করতে পারে, আর এটাই হয়তো ওই হাজার বছর বাঁচার মিথটির জন্ম দিয়েছে। মেক সেন্স। কিন্তু এই সব কিছুর কেন্দ্রে যে বস্তুটি ছিল তা আরও বেশি রহস্যময়। সেটা হল চিন্তামণি পাথর। ও, চিন্তামণি পাথর। পুরাণ এবং মিথোলজিতে এটি তো ইচ্ছাপূরণকারী একটি জাদুকরী রত্ন হিসেবে পরিচিত, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের উৎসগুলো বলছে সম্ভালার বাসিন্দাদের এই অবিশ্বাস্য ক্ষমতার মূল চাবিকাঠি নাকি ছিল এই পাথরটাই। এটি মহাজাগতিক শক্তির এক বিশাল আধার ছিল বলে দাবি করা হয়। ঠিক। বলা হয় চিন্তামণি পাথর কোনো সাধারণ রত্ন নয়। অনেক গবেষক ধারণা করেন যে এটি হয়তো মহাকাশ থেকে উল্কাপিণ্ডের মতো পৃথিবীতে আসা অত্যন্ত বিরল কোনো খনিজ, যা মহাজাগতিক রেডিয়েশন বিকিরণ করত। মহাজাগতিক রেডিয়েশন মানে আক্ষরিক অর্থে একটা স্পেস রক? হতে পারে। আবার
তিব্বতী বৌদ্ধ ধর্মের গভীরে গেলে দেখা যায় চিন্তামণি পাথরকে মানুষের ভেতরের পরম আলোকিত মন বা এনলাইটেন মাইন্ডের রূপক হিসেবেও ধরা হয়। দাবি করা হয় যে এই পাথরটি এক ধরনের কসমিক এনার্জিকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে পারত, যা শম্বলার বাসিন্দাদের ডিএনএ বা কোষের ওপর প্রভাব ফেলে তাদের টেলিপ্যাথিক ক্ষমতা এবং দীর্ঘায়ু নিশ্চিত করত। আচ্ছা, তার মানে এটি বাহ্যিক কোনো শক্তির উৎস হোক বা মানুষের ভেতরের চেতনার চূড়ান্ত রূপ, শম্বলার মিথের সাথে এই পাথরের কানেকশনটা খুব স্ট্রং। একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখন যদি সত্যিই এমন শক্তিশালী মহাজাগতিক শক্তির উৎস এবং উন্নত জ্ঞানের ভাণ্ডার পৃথিবীতে থেকে থাকে, তবে স্বাভাবিকভাবেই মানুষ তা খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু শম্ভলার সবচেয়ে বড় প্রহেলিকা তো হলো এর অবস্থান। এটি আসলে কোথায়? ভৌগোলিকভাবে এর অবস্থান নিয়ে তো বছরের পর বছর ধরে প্রচুর বিতর্ক চলে আসছে। আলতাই পর্বতমালা থেকে শুরু করে কুনলুন, এমনকি কৈলাস পর্বতের চারপাশের অঞ্চলগুলোতে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। হ্যাঁ, কিন্তু কোথাও তো সেরকম কিছু পাওয়া যায়নি। পড়ে না, কেবল আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং শুদ্ধ চেতনার অধিকারী ব্যক্তিরাই নাকি এর প্রবেশের পথ দেখতে পায়। এটা তো অনেকটা রূপকথার মতো শোনাচ্ছে। শোনালেও আধুনিক বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ অজানা উপত্যকার অস্তিত্বকে একেবারে উড়িয়ে দিতে পারেনি। যেমন ৯০-এর দশকে হিমালয়ের গহিমে পেমাকো উপত্যকা আবিষ্কৃত হয়, যা এর আগে বাইরের পৃথিবীর কাছে সম্পূর্ণ অজানা ছিল। আচ্ছা, এমনকি ২০১৪ সালেও স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে ইয়ারলুং সাংপোর নদীর নিচে এক বিশাল গিরিখাত আবিষ্কৃত হয়েছে, যা মানুষের কল্পনারও বাইরে ছিল। গুপ্ত উপত্যকার এই ধারণাটি বোঝানোর জন্য আমার একটা অ্যানালজির কথা মনে পড়ছে। অনেকেই সম্ভালা বা বেউলকে ভিডিও গেমের কোনো সিক্রেট লেভেলের সাথে তুলনা করেন। মানে গেমের লেভেলটা তখনই আনলক হয় যখন খেলোয়াড়ের সঠিক পয়েন্ট বা স্টেটাস থাকে। এটা যেন একটা মাল্টিডাইমেনশনাল বা ফ্রিকোয়েন্সি লকড স্থান। চমৎকার একটা উদাহরণ। তবে ভিডিও গেমের চেয়েও এটিকে বরং একটি রেডিওর সাথে তুলনা করা বেশি যুক্তিসঙ্গত। রেডিও? সেটা কিভাবে? ধরুন, একটি ঘরের ভেতরে হয়তো একই সাথে শত শত রেডিও ফ্রিকোয়েন্সি ভেসে বেড়াচ্ছে, কিন্তু আপনি যদি 98.3 FM এর গানটা শুনতে চান, তাহলে আপনার রেডিও রিসিভারটাকে ঠিক 98.3-তে টিউন করতে হবে। রাইট, ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে। সম্ভালার ক্ষেত্রেও মেকানিজমটা হয়তো এমনই। জায়গাটি হয়তো হিমালয়ের কোনো নির্দিষ্ট স্থানেই আছে, কিন্তু সাধারণ মানুষের মস্তিষ্কের বা চেতনার রিসিভার সেই ফ্রিকোয়েন্সিতে টিউন করা নেই বলে তারা সেটা দেখতে পায় না। আর এর পেছনে ভূপ্রাকৃতিক বা বৈজ্ঞানিক কারণও কিন্তু থাকতে পারে। বৈজ্ঞানিক কারণ যেমন? তাকে মারাত্মকভাবে বিভ্রান্ত করতে পারে। ও, তার মানে পাহাড়ের ওই নির্দিষ্ট জায়গাগুলোতে গেলে মানুষের হ্যালুসিনেশন হতে পারে, দিক ভুল হয়ে যেতে পারে। একদম তাই। হয়তো এই প্রাকৃতিক চুম্বকীয় গোলমালগই ওই নির্দিষ্ট উপত্যকাটি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। এটিই হয়তো সম্ভালাকে ঘিরে থাকা ঐশ্বরিক সুরক্ষার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই দিক ভুল করা বা বিভ্রান্ত হওয়ার প্রসঙ্গটি এলে উত্তরাখণ্ডের বিখ্যাত রূপকুণ্ড হ্রদের কথা না বললেই নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,৫০০ ফুট ওপরে অবস্থিত এই ছোট্ট হ্রদটির চারপাশে ৮০০ জনেরও বেশি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। হ্যাঁ, কঙ্কালের হ্রদ। আশ্চর্যের বিষয় হল ২০১৯ সালের একটি বড় ডিএনএ গবেষণায় দেখা গেছে যে এই মানুষগুলো কিন্তু কোনো একটি নির্দিষ্ট সময়ে মারা যায়নি, বরং প্রায় ১,০০০ বছরের একটি বিশাল সময়কাল ধরে বিভিন্ন দল সেখানে গিয়ে মারা গেছে। ১,০০০ বছর ধরে? হ্যাঁ, এদের মধ্যে দক্ষিণ এশীয় তো বটেই, এমনকি পূর্ব ভূমধ্যসাগরীয় বা গ্রিক বংশোদ্ভূত মানুষের ডিএনএও পাওয়া গেছে। এ তো দুর্গম স্থানে শত শত বছর ধরে ভিন্ন ভিন্ন প্রান্তের মানুষ কেন যাচ্ছিল? এরা কি ওই সম্ভালা বা গুপ্তস্থানের সন্ধানে যাওয়া তীর্থযাত্রী ছিল? রূপকুণ্ড হ্রদের এই আবিষ্কার সত্যি রহস্যময়। ১,০০০ বছর ধরে মানুষ অমোঘ আকর্ষণে সেই দুর্গম পথে হেঁটেছে। অনেকে মনে করেন তারা হয়তো বিখ্যাত কোনো তীর্থযাত্রার পথে প্রকৃতির রোষানলে পড়েছিল। কিন্তু স্থানীয় মিথ তো অন্য কথা বলে, তাই না? হ্যাঁ, স্থানীয় মিথ অনুযায়ী ইয়েতির মতো তুষার মানবেরা নাকি সম্ভালার পাহারাদার এবং তাদের আক্রমণেই এই মানুষগুলোর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। বৈজ্ঞানিকভাবে ইয়েতির অস্তিত্ব প্রমাণিত না হলেও এত মানুষের সেখানে ছুটে যাওয়া প্রমাণ করে যে মানব মনে অসীম শক্তির খোঁজ কতটা প্রবল ছিল। একেবারে। তবে এই প্রবল মোহ বা অবসেশন কেবল প্রাচীনকালের সাধারণ তীর্থযাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিংশ শতাব্দীতে এসে এই অসীম শক্তির মিথ বিশ্বের কিছু সবচেয়ে ভয়ঙ্কর
এবং প্রভাবশালী রাজনৈতিক শক্তিকেও চুম্বকের মতো আকর্ষণ করেছিল। ঠিক। আর এই ঐতিহাসিক মোহ বা অবসেশনই আমাদের আজকের আলোচনার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশ। সম্ভালার শক্তি নিয়ে এই প্রবল আগ্রহের শুরুটা দেখা যায় ১৯২০-র দশকে। সে সময় বিখ্যাত রাশিয়ান চিত্রশিল্পী এবং রহস্যবাদী নিকোলাস রোয়েরিচ এশিয়া জুড়ে এক বিশাল অভিযান পরিচালনা করেন। নিকোলাস রোয়েরিচের ওই অভিযান বেশ বিখ্যাত। তিনি তার ডায়েরিতে দাবি করেছিলেন যে একদিন সকালে তিনি এবং তার সঙ্গীরা আকাশে ডিম্বাকৃতির এক উজ্জ্বল উড়ন্ত বস্তু বা ইউএফও দেখতে পান। তার তিব্বতী সঙ্গীরা তাকে জানিয়েছিল যে এটি হল সম্ভালার একটি সংকেত। রোয়েরিচ তো কেবল শুরু ছিলেন। সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটে একই দশকে খোদ সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত গুপ্ত পুলিশের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা গ্লেব বোকি সম্ভালার প্রতি মারাত্মকভাবে আগ্রহী হয়ে ওঠেন। গ্লেব বোকি, একজন কট্টর কমিউনিস্ট গুপ্তপুলিশ কেন প্রাচীন তন্ত্রবিদ্যা খুঁজবেন? আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও বোকির উদ্দেশ্য ছিল অত্যন্ত নির্দিষ্ট। তিনি প্রাচীন তিব্বতী তন্ত্রবিদ্যা এবং কমিউনিজমকে মিলিয়ে একটি নতুন আদর্শ সমাজ তৈরি করতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল এমন এক মাইন্ড কন্ট্রোল বা মন নিয়ন্ত্রণের কৌশল আবিষ্কার করা, যার মাধ্যমে নিখুঁত এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি শর্তহীনভাবে অনুগত নাগরিক তৈরি করা সম্ভব। ও মাই গড, মাইন্ড কন্ট্রোল! হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন যে সম্ভালার কাছে এমন প্রাচীন জ্ঞান বা টেলিপ্যাথিক ক্ষমতা রয়েছে যা দিয়ে মানুষের মস্তিষ্ক পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়, আর এর মাধ্যমে বিশ্বব্যাপী কমিউনিজমের প্রসার ঘটানো সম্ভব। তন্ত্রবিদ্যার সাথে কমিউনিজমকে মিলানোর এই প্রচেষ্টা সত্যিই অভাবনীয়। মানে এটা ভাবাই যায় না। কিন্তু এই উন্মাদনা সেখানেই থেমে থাকেনি। এর প্রায় এক দশক পর ১৯৩৮ সালে জার্মানির নাৎসি এসএস বাহিনীর প্রধান হাইনরিখ হিমলারের নির্দেশে আর্নস্ট শেফারের নেতৃত্বে তিব্বতে একটি অত্যন্ত সুসজ্জিত অভিযান চালানো হয়। নাৎসিদের তিব্বত অভিযান? হ্যাঁ, তবে এখানে আমাদের একটা বিষয় পরিষ্কার করে রাখা দরকার যে আমরা এই ঐতিহাসিক ঘটনাগুলোর সম্পূর্ণ নিরপেক্ষভাবে কেবল তথ্যের ভিত্তিতেই বিশ্লেষণ করছি। তো নাৎসিদের এই অভিযানের উদ্দেশ্য ছিল সম্ভালার ভেতরে আর্য জাতির উৎপত্তির প্রমাণ খোঁজা। তাদের একটা বিকৃত তত্ত্ব ছিল এই নিয়ে। ঠিক, তাদের ধারণা ছিল যে প্রাচীনকালে এক মহাপ্লাবনের পর একদল অতিমানব বা আর্যরা হিমালয়ের উচ্চতায় আশ্রয় নিয়েছিল, আর তাদেরই বংশধররা হল জার্মানরা। তারা মূলত তিব্বতে গিয়ে হাজার হাজার মানুষের মাথার খুলি মেপেছিল আর পুরনো মঠগুলোতে হাতড়ে বেরিয়েছিল, শুধু বিশ্বজয়ের জন্য কোনো প্রাচীন হারানো অস্ত্র বা প্রযুক্তির খোঁজে। নাৎসিদের সেই অভিযানের উদ্দেশ্য কিন্তু আধ্যাত্মিক ছিল না, সেটি ছিল চরম ক্ষমতার লালসা। তারা ভেবেছিল সম্ভালা থেকে তারা এমন কোনো জ্ঞান পাবে যা দিয়ে পুরো পৃথিবী শাসন করতে পারবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। তাহলে এর সবকিছুর অর্থ আসলে কি দাঁড়ায়? এই যে এক এক দল এক এক রকম উদ্দেশ্য নিয়ে সেখানে গেল, এর থেকে আমরা কি বুঝতে পারি? এই অভিযানগুলোর ফলাফলের দিকে তাকালে একটি চমৎকার মনস্তাত্ত্বিক আয়নার প্রতিফলন দেখা যায়। আয়নার প্রতিফলন? হ্যাঁ, প্রত্যেকে সম্ভালাতে ঠিক সেটাই খুঁজেছে যা তারা নিজেদের মনের ভেতরে নিয়ে গিয়েছিল। নাৎসিদের মনে ছিল ক্ষমতা, শ্রেষ্ঠত্বের অহংকার এবং ধ্বংসের লালসা। তাই তারা সেখানে আর্য শ্রেষ্ঠত্বের বিকৃত প্রমাণ এবং অস্ত্র খুঁজল। সোভিয়েতদের মনে ছিল চরম নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা, তাই তারা সেখানে মন নিয়ন্ত্রণের হাতিয়ার খুঁজতে চাইল। আর রোরিচ ছিলেন একজন আধ্যাত্মিক রহস্যবাদী, তাই তিনি সেখানে পরম শান্তি এবং মহাজাগতিক সংকেত দেখতে পেলেন। একদম তাই। এই মিরর এফেক্ট বা আয়নার প্রতিফলনের ধারণাটি অসাধারণ। এটি আসলে প্রমাণ করে যে সম্ভালা কোনো একটা নির্দিষ্ট মানচিত্রের দাগ নয়, এটি মানব মনের একটি বিশাল প্রজেকশন। এটি এই শিক্ষাই দেয় যে সম্ভালা আসলে বাইরে খোঁজার কিছু নয়। আপনি যে মানসিকতা নিয়ে সেখানে যাবেন, সম্ভালা আপনার কাছে ঠিক সেভাবেই ধরা দেবে। তিব্বতী বৌদ্ধ ধর্মেও ঠিক এই কথাটি বারবার বলা হয়েছে। তারা বিশ্বাস করে যে সম্ভালা যাবার কোনো ভৌগোলিক রাস্তা নেই। এর একমাত্র চাবিকাঠি হল নিজের ভেতরে চেতনা রূপান্তর এবং কর্মের শুদ্ধতা। বাইরের পৃথিবীতে যতই নিখুঁত সমাজ খোঁজা হোক না কেন, যতক্ষণ না মানুষের নিজের ভেতরে সেই শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ সম্ভালা খুঁজে পাওয়া অসম্ভব। আধুনিক যুগের সাথে সম্ভালার এই ধারণাটি চমৎকারভাবে মিলে যায়।
বর্তমানে আমরা এমন একটি বিশ্বে বাস করছি যা সবসময় তথ্যের বিস্ফোরণ, মানসিক চাপ, যুদ্ধ আর তীব্র কোলাহলে পূর্ণ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারপাশের প্রতিটি বিষয়ে প্রতিনিয়ত আমাদের মনোযোগ বিক্ষিপ্ত করছে। হ্যাঁ, মানুষ এখন অনেক বেশি ক্লান্ত। ঠিক এমন একটি সময়ে সম্ভালা কেবল কোনো হারিয়ে যাওয়া ভৌগোলিক শহরের মিথ হয়ে থাকে না, এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়ায়। এটি শেখায় যে পারিপার্শ্বিক এই তীব্র কোলাহলের মাঝেও নিজের ভেতরে একটি সম্ভালা বা শান্তির আশ্রম গড়ে তোলা সম্ভব। একদম ঠিক বলেছেন। আজকের এই অস্থির যুগে মানুষের নিজের ভেতরে একটি নিরাপদ আশ্রয় তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটি অত্যন্ত উস্কানিমূলক বা চিন্তা জাগা নিয়ে বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। আমরা একটু আগে কালচক্রতন্ত্রের একটি ভবিষ্যৎবাণীর কথা বলেছিলাম, যেখানে বলা হয়েছে যে পৃথিবী যখন চরম অন্ধকার, যুদ্ধ ও অজ্ঞতায় তলিয়ে যাবে, তখন সম্ভালার ২৫তম রাজা রুদ্রচক্রিন আবির্ভূত হবেন। হ্যাঁ, পণ্ডিতদের হিসাব অনুযায়ী এই সময়টা প্রায় ২৪২৪ সালের দিকে হওয়ার কথা। ঠিক, ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে তিনি তার আলোকময় সেনাবাহিনী বা আর্মি অফ লাইট নিয়ে আবির্ভূত হবেন এবং অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে পুনরায় শান্তি স্থাপন করবেন। মানে চরম বিশৃঙ্খলার পর একটি আধ্যাত্মিক পুনর্জাগরণ। এবার এই পুরো ধারণাটিকে একটু আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা যাক। বর্তমানে বিশ্ব যেভাবে অভূতপূর্ব গতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, বায়োটেকনোলজি এবং ধ্বংসাত্মক প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষের দিকে এগোচ্ছে, তাতে কি এমন হতে পারে যে সম্ভালার সেই তথাকথিত সেনাবাহিনী আসলে কোনো শারীরিক সৈন্যদলই নয়? তাহলে কি হতে পারে বলে আপনার মনে হয়? কি হবে যদি এটি প্রযুক্তির চরম উৎকর্ষ এবং ধ্বংসের মুখে মানবজাতির ভেতরে স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠা এক নতুন আধ্যাত্মিক চেতনা বা গ্লোবাল অওয়েকেনিং হয়? যখন মানুষ বুঝতে পারবে যে বাহ্যিক প্রযুক্তি দিয়ে আর শান্তি আনা সম্ভব নয়, তখন হয়তো মানুষের ভেতর থেকেই এই আলোর সেনাবাহিনী বা শুদ্ধ চেতনা জেগে উঠবে। এটি একটি যুগান্তকারী চিন্তা। প্রাচীন গ্রন্থগুলোতে অস্ত্র বলতে হয়তো কোনো ধারালো ধাতব বস্তুকে বোঝানো হয়নি, বরং প্রজ্ঞা বা নলেজকে বোঝানো হয়েছে। আর যুদ্ধ বলতে রক্তপাতের যুদ্ধ নয়, অজ্ঞতার বিরুদ্ধে মানুষের চেতনার যুদ্ধ। ঠিক। যখন পৃথিবী প্রযুক্তির চরম সীমায় পৌঁছে আত্মধ্বংসের মুখোমুখি হবে, তখন মানবজাতি হয়তো বাধ্য হবে নিজেদের ভেতরের সেই হারানো আধ্যাত্মিক শক্তিতে ফিরে যেতে। ঠিক তখনই হয়তো সম্ভালা তার আসল রূপে মানুষের ভেতরেই সম্পূর্ণভাবে উন্মোচিত হবে। ঠিক যেভাবে ত্রয়োদশ শতাব্দীতে গুগে সাম্রাজ্যের হাজার হাজার মানুষ বরফের রুক্ষ প্রান্তরে তাদের সুড়ঙ্গগুলো দিয়ে এক অজানা গন্তব্যে যাত্রা করেছিল, হয়তো আধুনিক মানবজাতিকেও একদিন নিজেদের ভেতরে প্রবেশ করার সেই আধ্যাত্মিক সুড়ঙ্গ পথটি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ভেতরের যাত্রাটাই আসল। আর সেই পথ হয়তো নির্দেশ করবে আমাদের প্রত্যেকের ভেতরের এক নিজস্ব সম্ভালার দিকে। এটি একটি অনিবার্য প্রশ্নের জন্ম দেয়, আধুনিক যুগের এই অসীম কোলাহলের মাঝে মানবজাতির ভেতরে সেই সম্ভালা বা প্রকৃত প্রশান্তির কেন্দ্রটি আসলে কোথায় লুকিয়ে আছে? এই গভীর প্রশ্নটি মস্তিষ্কে ধারণ করেই আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।